আমরা যখন কোনো সিনেমা দেখি কত কিছুই তো চোখে পড়ে। অভিনয়, ক্যামেরা, অসাধারণ সব লোকেশন। কিন্তু একটা জিনিস আছে যা চোখের আড়ালে থেকে পুরো গল্পটাকেই নিয়ন্ত্রণ করে। সেটাই হলো চলচ্চিত্র সম্পাদনা। ঋতম দাশগুপ্তের চলচ্চিত্র সম্পাদনা রীতি ও নীতি বইটা থেকে ধারণা নিয়েই আজ আমরা সিনেমার সেই গোপন ভাষা, সে অদৃশ্য শিল্পটাকেই চেনার চেষ্টা করব। কখনো কি এটা ভেবে দেখেছেন একগাদা ভিডিও ফুটেজ আর একটা সিনেমার মধ্যে আসল তফাৎটা কোথায়? শুধু ভালো ক্যামেরা দিয়ে সুন্দর কিছু দৃশ্য তুলে ফেলাই কি যথেষ্ট, নাকি এর পেছনে আরও গভীর কোনো কারিগরি আছে? উত্তরটা কিন্তু লুকিয়ে থাকে এডিটিং টেবিলে। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের যাত্রাপথে কি কি থাকছে। আমরা প্রথমে জানব সম্পাদনা কেন একটা অদৃশ্য শিল্প। এরপর দেখব এর আসল উদ্দেশ্যটা কি। কথা বলবো সম্পাদনার বিভিন্ন রীতি নিয়ে, জানব মন্তাজের অবিশ্বাস্য শক্তি সম্পর্কে, আর সবশেষে দেখব একজন সম্পাদক আসলে কতটা সৃজনশীল ভূমিকা পালন করেন। তো চলুন শুরু করা যাক প্রথম পর্বটা দিয়ে। এখানে আমরা বোঝার চেষ্টা করব সম্পাদনা কেন শুধু একটা টেকনিক্যাল কাজ নয়, বরং সিনেমার একেবারে মূল একটা শিল্প। ব্যাপারটা খুব সহজ করে ভাবা যাক, অনেকটা লেখালেখির মতো। ধরুন ক্যামেরায় যে এক একটা শট নেওয়া হলো, সেগুলো যেন এক একটা শব্দ। সম্পাদক সেই শব্দগুলোকে পাশাপাশি বসিয়ে একটা দৃশ্য তৈরি করেন, যা হলো একটা বাক্যের মতো। আর এই রকম অনেকগুলো বাক্যকে নিপুণভাবে সাজিয়েই তিনি একটা গোটা গল্প বুনে তোলেন। আর যদি একটু গুছিয়ে বলা হয়, তাহলে চলচ্চিত্র সম্পাদনা হলো এমন একটা প্রক্রিয়া যেখানে শুটিং করা অজস্র শট থেকে সবচেয়ে সেরা অংশগুলো বেছে নেওয়া হয়। তারপর সেগুলোকে এমনভাবে জোড়া হয় যাতে সিনেমার গল্পটা ঠিকঠাক এগোয়, এর একটা ছন্দ তৈরি হয়, আর দর্শকের মনে ঠিক যে আবেগটা জাগানো দরকার সেটাই জাগে। কিন্তু প্রশ্ন হল, সম্পাদনার আসল কাজটা ঠিক কি? কেন এটা এত বেশি জরুরি একটা সিনেমার জন্য? চলুন পরের অংশে এই ব্যাপারটাই একটু খতিয়ে দেখা যাক। একজন সম্পাদকের কাজ কিন্তু অনেক। প্রথমত ঘণ্টার পর ঘণ্টা ধরে শ্যুট করা ফুটেজ থেকে সবচেয়ে সেরা শটটা খুঁজে বের করা। তারপর সেই শটগুলোকে এমনভাবে সাজানো যাতে গল্পের ধারাবাহিকতা বজায় থাকে, দেখতে মসৃণ লাগে। শুধু তাই না, সিনেমার গতি কেমন হবে, মানে কখন গল্প খুব দ্রুত এগোবে আর কখন একটু থামবে, সেই ছন্দের নিয়ন্ত্রণটাও কিন্তু সম্পাদকের হাতেই থাকে। উনিই ঠিক করে দেন আমরা পর্দার ঠিক কোন দিকে মনোযোগ দেব। আর সবচেয়ে জাদুকরী কাজ হলো দুটো আলাদা শটকে পাশাপাশি রেখে এমন একটা নতুন অর্থ তৈরি করা যা ওই শটগুলোর কোনোটার মধ্যেই একা একটা ছিল না। একবার ভাবুন তো, সিনেমার পর্দায় কোনো গাড়ি ধাওয়া করার দৃশ্য চলছে, বুকের ভেতরটা ধুকপুক করছে, তাই না? এই যে উত্তেজনা, এটা কিন্তু শুধু দ্রুতগতির গাড়ির জন্য নয়। এর পেছনের আসল কারিগর হলেন সম্পাদক, যিনি খুব দ্রুত একটার পর একটা শট কেটে জুড়ে এই অনুভূতিটা তৈরি করেন। মানে ওই অনুভূতিটা আসলে ডিজাইন করা। এখন একটা মজার ব্যাপার হলো, সম্পাদনার কিন্তু ধরাবাঁধা একটাই নিয়ম নেই। গল্প বলার ধরন অনুযায়ী এর রীতিও বদলে যায়। চলুন গল্প বলার এই দুটো একেবারে ভিন্ন পথের সঙ্গে পরিচিত হওয়া যাক। সম্পাদনার দুটো মূল ধারার একটা হল কন্টিনিউটি এডিটিং বা ধারাবাহিক সম্পাদনা। এর মূল লক্ষ্য হল সম্পাদনাকে প্রায় অদৃশ্য করে দেয়া, যাতে দর্শক গল্পের ভেতরে পুরোপুরি ডুবে যেতে পারে, যেন সবকিছু চোখের সামনেই ঘটছে। আর ঠিক এর উল্টোটাই হল ইন্টেলেকচুয়াল মন্তাজ। এখানে সম্পাদনাকে লুকিয়ে রাখা হয় না, বরং দুটো আলাদা শটের মধ্যে সংঘাত তৈরি করে দর্শকের মনে একদম নতুন একটা ভাবনা তৈরি করা হয়। মন্তাজ একটা অদ্ভুত শব্দ, তাই না? আর এর গণিতটা আরও অদ্ভুত। বলা হয় এখানে ১ আর ১ মিলে ২ নয় ৩ হয়। কিভাবে সম্ভব এটা? চলুন সেটাই দেখি। আসলে মন্টাজ হচ্ছে এমন একটা টেকনিক যেখানে অনেকগুলো ছোট ছোট শটকে একটার পর একটা খুব দ্রুত দেখানো হয়। এর মাধ্যমে যেমন লম্বা একটা সময় বা অনেকগুলো ঘটনাকে খুব কম সময়ে দেখিয়ে দেয়া যায়, তেমনি এর আসল ক্ষমতা হল দর্শকের মনে এমন একটা নতুন আইডিয়া তৈরি করা যা শটগুলোকে আলাদা আলাদাভাবে দেখলে পাওয়া যেত না। একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরুন পরাবাস্তবাদী ফিল্মমেকার লুই বুনুয়েলের কথা। তিনি কি করতেন? হয়তো একটা শান্তমুখের ক্লোজ আপ শটের পরেই এমন একটা দৃশ্য দেখাতেন যেখানে একটা ধারালো ব্লেড দিয়ে চোখ কেটে ফেলা হচ্ছে। এই দুটো সম্পূর্ণ সম্পর্কহীন শটকে
পাশাপাশি রেখে দর্শকের মনে একটা তীব্র ধাক্কা, একটা অস্বস্তি তৈরি করতেন। অর্থটা কিন্তু কোনো একটা শটে নয়, আছে দুটো শটের সংঘাতে। এই সম্ভবত সবচেয়ে বিখ্যাত উদাহরণ হল আইজেনস্টাইনের ব্যাটলশিপ পোটেমকিন সিনেমার সেই বিখ্যাত দৃশ্যটা, যেখানে মার্চ করতে থাকা সৈন্য, ভয়ে দৌড়তে থাকা সাধারণ মানুষ আর সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়া একটা শিশুর গাড়ির দ্রুত কাট দেখানো হয়। এই শটগুলো পরপর দেখে মনে ভয়, অসহায়ত্ব আর বিশৃঙ্খলার এক তীব্র অনুভূতি জন্মায়। কোনো একটা শট একা কিন্তু এই অনুভূতি তৈরি করতে পারত না। এর পেছনে যে মনস্তাত্ত্বিক কৌশলটা কাজ করে সেটার নাম কুলেশভ এফেক্ট। ভাবুন তো, একজন অভিনেতার মুখ কোনো এক্সপ্রেশন নেই, একদম নিউট্রাল। এবার ওই শটের পর যদি একটা বাটি ভর্তি স্যুপের শট দেখানো হয়, মনে হবে লোকটা ক্ষুধার্ত। আবার ওই একই মুখের শটের পর যদি একটা কফিনের শট দেখানো হয়, মনে হবে লোকটা দুঃখী। অথচ প্রতিবারই কিন্তু অভিনেতার মুখের অভিব্যক্তি একই ছিল। তার মানে আসল অর্থটা তৈরি হচ্ছে সম্পাদনার টেবিলে, দুটো শটকে জুড়ে দেওয়ার মাধ্যমে। তাহলে এতক্ষণের আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার, সম্পাদক কিন্তু কেবল একজন টেকনিশিয়ান নন, তিনি একজন শিল্পী। তো চলুন শেষ পর্বে এই শিল্পীর সৃজনশীলতার জগৎটাতেই ঢোকা যাক। এই যে এডিটিং রুম, এটাই হলো সেই ম্যাজিক জোন, যেখানে একটা সিনেমা তার ফাইনাল শেপ, তার আসল গলাটা খুঁজে পায়। এটা কিন্তু শুধুই একটা কাজের জায়গা নয়, এটা একজন শিল্পী স্টুডিও। অনেক সময় সম্পাদককে বলা হয় সিনেমার ফাইনাল অথর বা অন্তিম লেখক। আর এর কারণটাও খুব স্পষ্ট। একজন অভিনেতা হয়তো অনেকভাবে অভিনয় করেছেন, কিন্তু তার কোন অভিব্যক্তিটা পর্দায় থাকবে, গল্পের গতি কেমন হবে, কোন দৃশ্যটা কোথায় গিয়ে ধাক্কা দেবে, এই সব চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু একজন সম্পাদকই নেন। আর এই সিদ্ধান্তগুলোই দর্শকের অভিজ্ঞতাটা কেমন হবে তা পুরোপুরি ঠিক করে দেয়। এই কথাটা সম্পাদকের ক্ষমতাকে এক কথায় বুঝিয়ে দেয়। একটা ভালো সম্পাদনা সিনেমার একটা সাধারণ অংশকেও অসাধারণ করে তুলতে পারে, আবার একটা ভুল কাট বা ভুল টাইমিং সিনেমার সবচেয়ে ভালো অংশটাকেও নষ্ট করে দিতে পারে। আশা করি এই আলোচনার পর পরের বার যখন কোনো সিনেমা দেখতে বসবেন, তখন দেখার দৃষ্টিভঙ্গিটা একটু হলেও বদলাবে। শুধু গল্প বা অভিনয়ের পাশাপাশি এবার হয়তো সম্পাদকের সেই অদৃশ্য হাতের কাজটাকেও খুঁজে বের করার চেষ্টা করবেন, যেটাই সিনেমার আসল জাদুটা তৈরি করে।